উটি ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কুন্নুর থেকে টয় ট্রেনে করে উদাগমণ্ডলম যাওয়ার অভিজ্ঞতা। এবার আমি উটিতে একদিনের জন্য ছিলাম এবং ঘুরে দেখেছিলাম বেশ কিছু দর্শনীয় স্থান, যার মধ্যে ছিল কর্ণাটকা গার্ডেন, পাইকারা লেক, পাইকারা ফলস এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। তার সঙ্গে ছিল হ্যান্ডমেড চকলেট ফ্যাক্টরি। আর সেই সব ভ্রমণের টুকরো টুকরো অভিজ্ঞতা তুলে ধরেছি এই ভিডিওতে। দর্শকদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমার একদিনের স্টের জন্য আমি এবারে বুক করেছি একদম উটি মেইন বাস স্ট্যান্ডের থেকে একটু জাস্ট উপরে হোটেল ট্রিডেন্ট। চলুন যাওয়া যাক, ভেতরে গিয়ে বলছি। এই হোটেল আমার রুম নাম্বার হচ্ছে 1006। এই আমি রুমে ঢুকছি। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে সামনেই দেখুন টি কফি কেটল আছে, টি কফি মেকারের সমস্ত সরঞ্জাম আছে, 2 বোতল জল দিয়েছে। এখানে একটা ব্যাগ রাখার জায়গা, আমি এখানে আমার ব্যাগ রেখেছি। এখানে আছে টেলিভিশন। এই হলো বেড, খুব সুন্দর বেডটা, 2 জন আরামসে শোয়া যায়। যদি ছোট বাচ্চা থাকে বাচ্চাও শুতে পারবে। ওখানে আছে ইন্টারকম, এখানে আছে একটা সুন্দর কাউচ। আর এই হলো বেড। রুমটা যথেষ্ট বড় রুম। ওখানে একটা বসার জন্য ছোট চেয়ারও আছে। আমি যদি দূর থেকে দেখাই একটু জুম আউট করে, তাহলে বুঝতে পারবেন রুমটা কিন্তু যথেষ্ট বড়। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকলে পরে প্রথমেই পাবেন হচ্ছে বেসিন, এখানে হচ্ছে হ্যান্ড টাওয়েল, এখানে রাখা আছে নর্মাল টাওয়েল, এটা হচ্ছে পট। আর এখানে হচ্ছে ওয়াশরুম প্রপার, মানে শাওয়ার স্পেস। এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটারের ব্যবস্থাও আছে, কারণ এখানে যা ঠান্ডা। এক্সস্ট ফ্যানও আছে, প্লাস এখানে আছে আপনার ড্রায়ার। এই প্রপার্টিটা কিন্তু এটা 3 স্টার প্রপার্টি। আচ্ছা, আমার অ্যাকোমোডেশনের সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আজকে সকালে এসে আমি যে ব্রেকফাস্টটা করলাম সেটা নয়, ওটার জন্য এক্সট্রা 300 টাকা আমাকে দিতে হবে। বাট আগামীকালে ব্রেকফাস্ট এর মধ্যে ইনক্লুডেড আছে। এটার অরিজিনাল প্রাইস কিন্তু 5000 সামথিং, 3 স্টার প্রপার্টি। কিন্তু এখন আমি ডিসকাউন্ট পেয়েছি। আমার এই প্রপার্টি, মানে এই এক রাতে স্টের জন্য আমার থেকে এখন চার্জ করবে হচ্ছে, আমার থেকে না নিয়েছেন 3584 রুপিস, ইনক্লুসিভ অফ জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট। এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে নেব, রেডি হয়ে সাইট সিনে বেরিয়ে যাব। সাইট সিনে বেরিয়ে বলছে আজকে পুরো দিনেরই কিন্তু কমপ্লিট প্যাকেজ সাইট সিনে। চলুন আমি বেরোই আগে রেডি হয়ে, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। উটিতে সাইট সিন করার কিন্তু অনেকগুলো জায়গা আছে, যেমন দেখাচ্ছি আপনাদের। প্রথমে দেখুন উটি কুন্নুর। আমি যে কুন্নুরের ওখান দিয়ে এলাম সেটা একটা ট্যুর করতে পারেন, এটা একটা কমপ্লিট একদিনের ট্যুর হয়। পাইকারা, এই যে ট্যুরটা দেখছেন, এই পাইকারা ট্যুরটাতে আমি যাব। এই হচ্ছে পাইকারা ট্যুর। এই আরেকটা হচ্ছে মুদুমালাই, এইটা হলো মুদুমালাই, এটা আর একদিনের ট্যুর হয়। অথবা এই দুটো ট্যুরকে ক্লাবও করা যায়। উটির যে লোকাল সাইট সিন হয় সেটা হচ্ছে, এগুলো হচ্ছে লোকাল সাইট সিন, ঠিক আছে। কুন্নুর তো আপনাদের আগেও দেখালাম, কুন্নুরে এই জিনিসগুলো করতে পারেন। এটা হচ্ছে কোটাগিরি। আর এটা টোটাল এই যে এই 1 2 3 4 5 6, এই যে টোটাল 6টা আমি দেখাচ্ছি, এটার জন্য আপনাকে 2টো পুরো দিন লাগবে। এখন আমার কাছে তো একটা দিন আছে, তো আমার পক্ষে পুরোটা হচ্ছে না। আমি যেটা করছি, আমি উটির এই সাইট সিনগুলো কমপ্লিট করছি, প্লাস পাইকারাতে সাইট সিন করছি। এখানে আমি বোটিং করব, এটাই প্ল্যান আছে। যদি আপনারা করতে চান, যার সঙ্গে আমি করছি তার নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দুটো সাইট সিন, এন্টায়ার উটি আর এন্টায়ার পাইকারা করার জন্য আমার থেকে উনি 3000 টাকা মতো নেবেন। চলুন এবার আমরা স্টার্ট করি। উটি সাইট সিনের আজকে আমাদের ফার্স্ট স্পট হলো কর্ণাটকা গার্ডেন। একটা গার্ডেনটা দেখতে খুব সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছি গার্ডেনটা। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, অনলি ক্যাশ। মাথায় রাখবেন এগুলো, এখানে কিন্তু ইউপিআই বা কার্ড কিছু চলে না। তবে গার্ডেনটা আপাতভাবে বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি ভেতরে ঢুকলাম, এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এবারে গার্ডেনটা। উটি শহরটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত হলেও এই কর্ণাটক গার্ডেন এরিয়াটা মেনটেন করে কর্ণাটক রাজ্য সরকার। 38 একর জমির ওপর অবস্থিত এই কর্ণাটকা গার্ডেন
উটির দ্বিতীয় বৃহত্তম গার্ডেন। এই বাগানের এরিয়াটি মাইসোরের মহারাজা কর্ণাটকা সরকারকে গিফট করেন 1964 সালে, যার ওপরে 2018 সালে উদ্বোধন হয় এই কর্ণাটকা গার্ডেন। ফটো তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। জাস্ট একবার ভিউটা দেখুন। দারুণ জায়গাটা, কিন্তু দারুণ জায়গা। আমি এত গার্ডেন দেখেছি এই দক্ষিণ ভারতে এসে না, এই গার্ডেনগুলো আমার ভীষণ ভীষণ ওয়েল মেনটেন লাগছে, কিন্তু ভীষণ ওয়েল মেনটেন। পয়সা নিচ্ছে ঢোকার জন্য, কিন্তু ইটস ওয়ার্থ। এই গার্ডেনটা পুরো ঘুরে দেখতে কিন্তু আপনার অনেকটা সময় লাগবে। আমার হয়তো অতটা টাইম আমি দিতে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করে দেখছি যতটা কভার করতে পারি। সামনেটা দেখুন, মানে এতটা নিচে নামতে হবে, কিন্তু ওই সামনের পার্কটা দেখুন, জুম করে দেখাচ্ছি। দারুণ। ওই পর্যন্ত আমাদের নামতে হবে, বেশ কিছু সিঁড়ি কিন্তু এখানে ভাঙতে হবে আমাদের। সামনের এই গার্ডেনটা লক্ষ্য করুন, একদম দেখে না, মানে দূর থেকে যদি আপনি দেখেন আপনার কিন্তু পুরোটা গলফ কোর্স মনে হবে। এত সুন্দর ওয়েল মেনটেন, মানে গ্রাসগুলোকেও এত ওয়েল মেনটেন করেছে, মানে পুরো ন্যাচারাল, কিন্তু মানে গ্রাসগুলো ন্যাচারাল, কোনো সিনথেটিক গ্রাসের ব্যাপার নেই। কিন্তু ওই যে নিচ দিয়ে ওইখান দিয়ে হেঁটে হেঁটে গ্রাসের পাশ দিয়ে ওখান দিয়ে হেঁটে সামনে দিয়ে গিয়ে তারপরে বেরিয়ে যেতে হয়। ভেরি ওয়েল মেনটেন গার্ডেন, দারুণ। এবং ফটো তোলার জন্য কিন্তু একদম দারুণ জায়গা এটা। যে আপনি গার্ডেনটা যেদিকে আপনি লক্ষ্য করুন, ওয়েল মেনটেন, ওয়েল ডেকোরেটেড, পিকচার্স কিউ গার্ডেন। এই গার্ডেনটার মধ্যে কিন্তু রেস্ট্রিক্টেড প্লেস বলে কিছু নেই। যে উপর থেকে যে জায়গাটা দেখাচ্ছিলাম, এটার একদম সামনে চলে এসেছি আমি। এইখানে গিয়ে আপনারা ফটো শ্যুট করতে পারেন, একদম 360 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যায়। কিন্তু পুরো গার্ডেনটা এটা আপনার ঘুরে দেখতে সময় লাগবে হচ্ছে মোটামুটি, ওই ভালো করে ঘুরে দেখতে সময় লাগবে আধ ঘন্টা মতো। এই জায়গাটা বেস্ট হচ্ছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য। এখানে কিন্তু ড্রোন শটও অ্যালাউড। আমার কাছে তো ড্রোন নেই, কিন্তু এখান থেকে যদি ড্রোন শট নেওয়া যায়, বিভৎস ড্রোন শট আসবে কিন্তু, মানে অসম্ভব সুন্দর। আজকে যেহেতু আকাশ একদম পরিষ্কার, সেই জন্য আরও সুন্দর লাগছে এই জায়গাটাকে। কর্ণাটকা গার্ডেন দেখার পর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি পাইকারা অ্যাকচুয়ালি দূরত্ব হচ্ছে টোটাল এখান থেকে 25 কিলোমিটার। তবে যাওয়ার পথেই ম্যাক্সিমাম সাইট সিনগুলো পড়বে, তো সেগুলো দেখতে দেখতেই চলে যাব। তবে কর্ণাটকা গার্ডেনটা কিন্তু খুব সুন্দর জায়গা। ফটোগ্রাফি যারা করতে চান তারা কিন্তু অবশ্যই আসবেন। এন্ট্রি ফি যেটা বললাম 100 টাকা ক্যাশ পেমেন্ট করতে হয়। পাইকারা যাওয়ার পথে একটা জায়গাতে দাঁড়ালাম। এই যে সামনে পুরো গ্রিন প্যাচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার গলফ কোর্স। কেন দাঁড়ালাম, 2000 সালে একটা বলিউড মুভি এসেছিল মনে আছে, ভূতের মুভি রাজ। এই রাজ মুভির শ্যুটিংটা কিন্তু একটা বড় অংশ কিন্তু উটি বেসড ছিল, আর এই শ্যুটিংয়ে এই গলফ কোর্সটাও কিন্তু ছিল। এইটাই সেই গলফ কোর্স যেটা রাজ মুভিতে শ্যুটিংয়ে দেখানো হয়েছিল। পাইকারা যাওয়ার রাস্তা, মানে পাইকারার রাস্তাতেই ম্যাক্সিমাম সাইট সিনগুলো পড়ে। যেখানে আমি এলাম এটা হচ্ছে পাইন ফরেস্ট। এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, ইউপিআই অ্যাকসেপ্ট হয়। আর যদি ভিডিও ক্যামেরা আনেন তাহলে কিন্তু আপনার থেকে 100 টাকা নেবে। সেই জন্য আমি আমার মোবাইল দিয়ে যা করার করছি। নিচ পর্যন্ত অনেকটা নিচে যেতে হবে, নিচ থেকে গিয়ে আপনি ঘুরে ঠুরে আবার চলে আসবেন। ওই নিচে বোধহয় নিচেই হচ্ছে কামরাজ সাগর ড্যাম। চলুন যাওয়া যাক। সকালবেলা যখন হাড় কাঁপানি ঠান্ডা লাগছিল না, এখন কিন্তু ভালো গরম আছে। আমি দেখুন আমার সমস্ত উলেন্স ওয়ার্ম ক্লোথস কিন্তু আমি খুলে ফেলেছি, জাস্ট একটা টি শার্ট পরেই যাতায়াত করছি। মানে ওই ভোরবেলার দিকে আর রাত্রের দিকেই যা ঠান্ডা পড়ে বুঝলাম। পাইকারা যাওয়ার পথে এই পাইন ফরেস্ট বেশ কিছু বিখ্যাত বলিউড মুভির শুটিংয়ের সাক্ষী হয়ে রয়েছে, যার মধ্যে অন্যতম হল 1988 সালের কায়ামত সে কায়ামত তক, 2002 সালের রাজ এবং 2012 সালের বরফি। কায়ামত সে কায়ামত তকের যে ফেমাস গান গজব কা হে দিন, এটা এই পাইন ফরেস্টেই শ্যুট করা হয়েছিল। বরফি মুভিতে রণবীর কাপুর এবং এলিনা ডিক্রুজের যে সাইক্লিংয়ের সিন দেখতে পাওয়া যায় তা এই পাইন ফরেস্টের মধ্যে দিয়েই। রাজ মুভিতে সব ডেঞ্জারাস সিনগুলো মনে আছে, ভুতিয়া সিনগুলো, যেখানে লাস্ট সিনটা হয়েছিল
আশুতোষ রানার ওপর ভূত চড়বে, সেটা গিয়ে যে আলটিমেটলি ওই ডিজেলে পেট্রোলের মধ্যে গিয়ে জ্বলে যাবে। একটা জঙ্গলের মধ্যে শুটিং হয়েছিল, এটা সেই জায়গা, সেই পাইন ফরেস্ট। এইটা পাইন ফরেস্ট দিয়ে নিচে নেমে এলেই আপনারা পাবেন কামরাজ সাগর ড্যাম। এখানে বলে রাখা ভালো, এই ড্যামটা কোনো নদীর সঙ্গে কানেক্টেড নয়, এটা কিন্তু সম্পূর্ণ স্টক ওয়াটারের ওপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ বৃষ্টির জল স্টোর করে এই ড্যামটা বানানো হয়েছে। আর এই ড্যাম উটি এবং তার সংলগ্ন এরিয়ায় সারা বছর পানীয় জলের চাহিদা পূরণ করে। আমার পেছনে যেটা দেখছেন, এটার নাম হচ্ছে কামরাজ সাগর ড্যাম। এটা কিন্তু কোনো নদীর সঙ্গে কানেক্টেড নয়, এটা কিন্তু স্টক ওয়াটার বা স্টোরেজ ওয়াটার, অর্থাৎ বৃষ্টির জল ধরে রেখে এই ড্যামটা তৈরি করা হয়েছে। এবং এখান থেকে কিন্তু এন্টার উটি শহরের ওয়াটার সোর্স কিন্তু এইটা। আর এখানকার মানে ব্যাকড্রপটা দেখুন, সিনিক বিউটিটা দেখুন, বিউটিফুল বিউটিফুল। আমি এই পাইকারের এই কামরাজ সাগরের উপরে আছে পাইকারা ড্যাম আছে, মানে এটাই তো ড্যাম। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আমি কিন্তু বোটিং এইখানে করব, কারণ আমি আসার সময় দেখলাম, উটি ঢোকার সময় আপনাদের দেখাতে পারিনি, উটির লেকটার চেহারা অত্যন্ত খারাপ। ওখানে এখন ড্রেজিং করছে, এত বাজে অবস্থা, দেখতে মোটে ভালো লাগছে না। তার তুলনায় এই জায়গাটা দেখুন, দিস ইজ রিয়েলি 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 বিউটিফুল। উটি আসার বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে মে মাস পর্যন্ত, কারণ এই ওয়েদারটা তখন আপনি পাবেন। এই উটিতে এলে কিন্তু এই জায়গাটা একদম মিস করবে না, দুর্ধর্ষ জায়গা। এটা হচ্ছে কামরাজ সাগর ড্যামের অ্যাকচুয়ালি অফিসিয়াল এন্ট্রান্স। এখানে ট্যুরিস্টদের অ্যালাউড নয়, বাইরে থেকে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেই আপনাকে চলে যেতে হবে। কিন্তু পাইন ফরেস্টের মধ্যে থেকে অ্যাকচুয়াল কামরাজ সাগর ড্যামটাকে আমি যেটা দেখলাম, দুর্দান্ত। এটা বিরাট বড় ড্যাম, কিন্তু যেটা বললাম এটা কিন্তু এখানকার মেইন ওয়াটার সোর্স। আমাদের পরবর্তী সাইট সিন ওয়েনলক ডাউনস নেচার পার্ক। এটা কিছুই না, এটা একটা শুটিং স্পট। একটা পাহাড়ের টিলার মতো আছে, ওর মাথায় উঠতে হবে, উপর থেকে ভিউটা নাকি সুন্দর। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড। আবার সেই ভিডিও ক্যামেরা বা স্টিল ক্যামেরার জন্য 100, 200, 1000 করে আছে। বাইরে থেকে আমি আমার ক্যামেরা দিয়ে তুলে নিলাম, এর ভেতরে গিয়ে আপনাদের মোবাইলে তুলে দেখাচ্ছি, চলুন। 90-এর দশকের জনপ্রিয় বলিউড মুভিগুলোর শুটিংয়ের একটা বড় জায়গা অধিকার করে রেখেছিল উটি। যেমন এই জায়গাতে 1998 সালের কুছ কুছ হোতা হ্যায় মুভির যে সামার ক্যাম্প, যেটাকে সিমলাতে পোর্ট্রে করা হয়েছিল, সেই সামার ক্যাম্পের শুটিং হয়েছিল কিন্তু এইখানেই। মনে পড়ে সেই ফেমাস গানটা লড়কি বড়ি আনজানি হ্যায়, এই জায়গার উপরেই কিন্তু পিকচারাইজ করা হয়েছিল। এই যে উঁচু টিলাটা দেখছেন, এই টিলাটার মাথায় উঠতে হবে। ওপাশে কি আছে জানি না। পাহাড়ে আসার এটা একটা ব্যাপার, কিন্তু প্রচুর পায়ের ওপর এক্সারসাইজ হয়। এখানে 30 টাকা তো এন্ট্রি ফি বললাম, ক্যাশ মাথায় রাখবেন, তাও এদের কাছে আবার চেঞ্জ থাকে না। দেখি ওপরে গিয়ে কি আছে ওই পাশে। কুছ কুছ হোতা হ্যায় ছাড়াও 1996 সালের রাজা হিন্দুস্তানি এবং 1992 সালের দিওয়ানা মুভির বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যের শুটিং হয়েছিল এই ওয়েনলক ডাউন নেচার হিলসে। পিকে যদি উঠে পড়তে পারেন, একটু সময় নিয়ে উঠবেন, আরামসে উঠে পড়তে পারবেন, তাহলে নীলগিরির এই যে ভ্যালিটা আর এই বিশাল রেঞ্জটা কিন্তু আপনার দেখতে পুরো ওপেন 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে ড্রোন শট উড হ্যাভ বিন দ্য বেস্ট, কিন্তু ড্রোন শট ইজ নট অ্যালাউড। হলে হয়তো আমার কোনো লাভ হতো না, কিন্তু যারা যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ড্রোন আছে, তারা আনলে পরেও এখানে ইউজ করতে পারবেন না। নো ড্রোন শট অ্যালাউড। ভিডিও ক্যামেরা পর্যন্ত ঠিক আছে। এখন যে জায়গাটা এসছি, সেই জায়গাটার নাম হচ্ছে পাইকারা ওয়াটারফলস। এখান থেকে 300 মিটার আরও। যেটা এখানে বোর্ডে লেখা আছে সেটা হচ্ছে যে ব্যাটারি কার এখান থেকে পাওয়া যায় 20 রুপিস ইচ পার্সন। এবার সেটা পাবো কি পাবো না দেখা যাক। গিয়ে আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হয়। চলুন গিয়ে দেখি ওয়াটারফলস কিরম ওয়াটারফলস। 5 মিনিট অপেক্ষা করতেই পেয়ে গেলাম ব্যাটারি গাড়ি। ওয়ান সাইডের ভাড়া 30 টাকা। তবে হাঁটতে অসুবিধা না থাকলে পরে মিনিট 10 হাঁটলে পরেই পৌঁছে যাবেন ওয়াটারফলসের টিকিট কাউন্টারে। এখানকার এই ওয়াটারফলসে আসার জন্য তো আমি নিলাম ব্যাটারি গাড়ি, 30 টাকা করে নিল। অ্যাকচুয়ালি আর বেশি দূর না, আমি দেখলাম তো, যাওয়ার সময় আমি নিজেই হেঁটে চলে যেতে পারবো।
আর এখানে ঢোকার মানে এন্ট্রি ফি হচ্ছে, এই ফলসের জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। ভাবতে পারেন, আমি জানি না এই সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে বরফ গলা জলের তো কোনো ফ্লো তো নেই এখানে, সুতরাং ওয়াটার ফ্লো কীরকম আছে আমার যথেষ্ট ডাউট আছে। যখন যাই বললো 50 স্টেপস ডাউনে ওয়াটারফল আছে, যাই সামনে গিয়ে দেখি কীরকম। টিকিট কাউন্টার থেকে 50টা সিঁড়ি বললেও আমি যেটা গুনে দেখলাম, ওয়ান সাইড অর্থাৎ একদম টোটাল ডাউনে জলপ্রপাতের সামনে পৌঁছানোর জন্য আপনাকে 100-র বেশি সিঁড়ি ভাঙতে হবে। যেটা আমি আশঙ্কা করে এসেছিলাম যে এতটা হেঁটে আসার পরে কি দেখতে পাবো, এক্সপেকটেশন কিন্তু মানে অতটাও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেনি। ফ্লো কিন্তু যথেষ্ট ভালো, যে বর্ষার জলে পুষ্ট নদী বা ড্যাম, তার থেকে এই জানুয়ারি মাসে এখনও যে ফোর্স আছে, ইটস গুড। বিশাল উঁচু কিছু নয়, বাট অনেকটা রেঞ্জটা আমি দেখতে পাবেন। মানে ওই যে নদীতে যে ওই ফ্লোটা যে ওপর থেকে আসছে না, ওটা আপনি যখন নামবেন ওপর থেকে পুরো দেখতে পাবেন। একদম যেখানে ফলসটা আছে, এই ফলসের সামনেই আপনার ভিউ পয়েন্টটা। এখান থেকে এবার উঠে যেতে হবে, কিন্তু যাওয়ার সময় আমি হেঁটে যাবো 300 মিটারের জন্য, আর আমি 20 রুপিস দেবো না। এই যে পাইকারা ওয়াটারফলস, এটা কিন্তু ন্যাচারাল ওয়াটারফলস নয়। এখন আমি ড্রাইভারের সাহেবের মুখ থেকে জানতে পারলাম, এখনও পর্যন্ত মানে যতক্ষণই ঘুরে এলাম জানতে পারিনি। এটা হচ্ছে এখানকার পাওয়ার স্টেশন, মানে হাইড্রোল পাওয়ার তৈরি করে। এবার যখন হাইড্রোল পাওয়ার টারবাইন চালু করে তখন এটা জলের ইনফ্লোটা বাড়িয়ে দেয় এবং তখনই প্রচুর জল পাওয়া যায়। এবার যেমন আমি গিয়ে দেখতে পেয়েছি, এখন বলছে এখন নাকি আরও জল বেড়ে যাবে। আমি একটা জিনিস দেখলাম যে একটা পার্টি, এক ট্যুরিস্ট পার্টি দেখে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করছে, যেহেতু এখানকার এন্ট্রি ফি 30 টাকা, যে জলের কিছুই নেই, টাকা ফেরত দিন। গেটের মুখে বড় বড় করে লেখা আছে যে ওয়াটার ইনফ্লো এখন কম আছে, মানে ইংরেজিতেও লেখা আছে, তামিলেও লেখা আছে। তাহলে আপনি ঢুকলেন কেন? এই তর্কগুলো তো ঠিক নয়। যাকে এখন বুঝতে পারলাম যে এটা একটা ন্যাচারাল, এটা একটা আর্টিফিশিয়াল ফলস বেসিক্যালি। পাইকারা ফলস থেকে 1 কিলোমিটার দূরেই অবস্থিত পাইকারা লেক বা ড্যাম, যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। মেঘমুক্ত পরিষ্কার দিনে উপর থেকে এই ড্যামটাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। এখানে পার হেড বেসিসে কিন্তু টিকিট হয় না, এখানে বোট বুক করতে হবে। এখানে যেমন যদি জেট স্কি বুক করেন 1200 টাকা, 8 সিটার বুক করলে 1150 টাকা, 10 সিটারও বোধহয় ওইরকম একটু বেশি। সুতরাং আপনারা যদি গ্রুপে থাকেন তো হয়ে গেল, যদি গ্রুপে না থাকেন তাহলে কিন্তু গ্রুপ তৈরি করার চেষ্টা করবেন। যেমন আমি একটা 8 সিটারের গ্রুপ তৈরি করলাম, এই 1150 মতো পড়ছে, আমার 150 টাকা পড়লো আর কি। এইভাবে এবার বোটে উঠবো, সামনেই বোট টার্মিনাল, চলুন। আগামী দিনে যারা উটি বেড়াতে আসবেন তারা বোটিংকে অবশ্যই নিজের ইটিনারির মধ্যে রাখবেন। তবে আমার স্ট্রং রেকমেন্ডেশন থাকবে, বোটিং যদি করেন তাহলে উটি লেকে না করে এই পাইকারা লেকে করুন। এখানে বোটিংয়ের ডিউরেশন হয় 20 মিনিটস। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর, এবং যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে বোটিংটাকে আপনারা সত্যি এনজয় করতে পারবেন। দুর্দান্ত লাগছে কিন্তু বস, দুর্দান্ত লাগছে। আমি একটা কথা বলতে পারি, উটি লেকে বোটিং না করে এই পাইকারা লেকে বোটিং করুন। আমি আসার সময় উটি লেকটা দেখলাম ট্রেন থেকে, দেখে সত্যি খারাপ লাগলাম। লেকটার অবস্থা সত্যি সত্যিই বাজে, মানে বোটিং করার মতো অবস্থায় নেই। এখানে এই লেকটা বিশাল বড়, জল পুরো একদম ক্লিয়ার জল, সিনিক বিউটিটা এখানে খুব সুন্দর, মানে একদম পাহাড়ের ব্যাকড্রপে তো দেখতে খুব সুন্দর লাগছে আর কি। আর যদি গ্রুপে আসেন তাহলে তো বললাম মোটামুটি 1100 থেকে 1200 টাকা মতো আপনার পড়বে। ওই দেখুন বাপরে, এবার আবার মানে বড় বড় ওয়েভও দিচ্ছে এখানে। 20 মিনিটের জন্য বোটিং হবে, আপনার থেকে নেবে 1200 টাকা। সেটা আপনি জেট স্কি করুন না যাই করুন, মোটামুটি রেটটা একই রকম থাকবে। সুতরাং যদি সোলো আসেন বা ছোট গ্রুপ থাকেন তাহলে চেষ্টা করুন অন্য গ্রুপের সঙ্গে
মিঙ্গল করে বোটিং করতে। আপনার পয়সা অনেক সাশ্রয় হবে। যেমন আমার কত বললো, 1200 টাকা, 1150 টাকা, তো আমরা 8 জনে ডিভাইড করলাম, আমাদের পড়লো হচ্ছে পার হেড 150 টাকা করে। আমি 150 টাকায় বোটিং করে নিচ্ছি 20 মিনিটসের। অ্যামেজিং। পাহাড়ের প্রতি আমার ভালোবাসার একটা বিশেষ কারণ আছে। এখানে মুহূর্তে মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন সত্যি আমাকে রোমাঞ্চিত করে। এতক্ষণ দেখলেন রৌদ্রকরজ্জ্বল ওয়েদার। এই আমরা যখন এগিয়ে যাচ্ছি দোদাবেতা শৃঙ্গের দিকে, দেখুন পুরো আকাশ মেঘলা হয়ে এসেছে এবং পুরো মেঘ রাস্তার ওপরে প্রায় নেমে এসেছে। আমার বাঁদিকে যেটা দেখছেন এটা হলো উটির বোটানিক্যাল গার্ডেন। এন্ট্রি ফি 100 টাকা, তবে সময়ের অভাবের জন্য এবারের মতো এটা আমি স্কিপ করলাম। দোদাবেতা শৃঙ্গে যাওয়ার আগে আমরা একটা বিরতি নিলাম লাঞ্চের জন্য, এবং লাঞ্চের সঙ্গে সঙ্গে সেখানে ঘুরে দেখব হ্যান্ডবেক চকলেট ফ্যাক্টরি এবং টি ফ্যাক্টরি। এখন আমি এসছি টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। উটির চকলেট কিন্তু খুব ফেমাস, সেখানেই এসছি। তার আগে আমি এখানে কিছু লাঞ্চ করে নেবো, কিন্তু আমি জাস্ট স্টাক হয়ে গেলাম বাইরের দৃশ্যটা দেখে। মানে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, রোদ সরে গিয়ে মেঘ চলে এলো এবং মেঘ এখন পুরো পাহাড়ের গা দিয়ে নেমে নেমে আসছে। আমরা যেটা দার্জিলিংয়ে দেখতে পাই সচরাচর, ঠিক সেম সিনটা। দারুণ লাগছে। আর এখন ভীষণ খিদে পেয়েছে, খেয়ে নিই আগে, তারপরে আমি টি চকলেট ফ্যাক্টরিতে যাচ্ছি। উটিতে যদি টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে আপনারা আসেন, তাহলে এখানকার অ্যাটাচ যে ফুড কোর্টটা আছে, ওখানকার খাবার কিন্তু ট্রাই করতে পারেন। সত্যি ভালো খাবার। রেটটা একটু উপরের দিকে। আমি একটা এগ নুডলস আর একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম, তার জন্য আমার থেকে 300 টাকা নিল, বাট কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। একবার ট্রাই করতে পারেন। এই সামনেই হচ্ছে টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। ঢুকে দেখি এখানে কি আছে অপেক্ষা করছে আমার জন্য। টি এবং হ্যান্ডমেড চকলেট ফ্যাক্টরিতে আপনাকে লাইভ দেখানো হবে কিভাবে কোকো থেকে ডার্ক চকলেট এবং মিল্ক চকলেট তৈরি করা হয়। তামিল এবং ইংলিশ ভাষাতে সেটাকে ট্রান্সলেশন করেও অডিও ভিজুয়ালের মাধ্যমে আপনাকে দেখানো হবে। সিমিলার থিং যখন আপনি চা ফ্যাক্টরিতে যাবেন, সেখানেও চায়ের পাতা থেকে কিভাবে ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ এবং গ্রিন টি তৈরি করা হয়, আপনি সেটা লাইভ দেখতে পারবেন। শুধু তাই নয়, এখানে সুভেনির কাউন্টার আছে, অর্থাৎ আপনি আপনার এবং আপনার পরিবারের জন্য এখানকার চা অর্থাৎ নীলগিরি টি এবং হ্যান্ডমেড চকলেটও কালেক্ট করতে পারেন। আচ্ছা, চা প্রোডাকশনে ইন্ডিয়াতে কোন স্টেট সবার আগে? পশ্চিমবঙ্গ তো, দার্জিলিং। আমি তো তাই জানি, আমার ইনফরমেশন ভুল হলে আমাকে শুধরে দেবেন। আমাদের উত্তরবঙ্গে এরকম কোনো টি এস্টেট আছে যেখানে এরকমভাবে ডেমনস্ট্রেশন দেখায়? আমি জানি না, যদি জানা থাকলেও আমাকে একবার জানাবেন। আমি কিন্তু অনেক খোঁজ করেছি, কিছুই না। একটা দুঃখের জায়গা তো, সেখান থেকে বললাম, আর কিছু না। নীলগিরির চা কে খায়? কজন জানে নীলগিরির চা কে? এখানে তো কফি প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত, যদিও নীলগিরিতে নেই, ওটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, যেখানে কফি প্ল্যান্টেশন হয়। কফি আপনি কিনতে পারেন, কিন্তু এখানে প্ল্যান্টেশনসের কোনো ব্যবস্থা নেই। পেছনটা দেখুন শুধু একবার, পুরো অন্ধকার, মানে পুরো মেঘ করে আছে আর ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। এই ছিল টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। আমার মনে হয় এখানে আচ্ছা, এখানে টি টেস্টিংয়ের ব্যবস্থা আছে, আর সামনে বোধহয় এদের মার্চেন্ডাইজও আছে, বোধহয় কেনারও ব্যবস্থা আছে। আমি দেখছি, আমি চা তো কিনবো না এখান থেকে, চা কে কিনবে? আমি একবার যাবো ওদিকে, যদি চকলেট কিছু পাওয়া যায়। এই টি অ্যান্ড চকলেট প্রসেসিং সেন্টারে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 10 রুপিস। ওটা পুষিয়ে দিল, কিন্তু ওই প্রসেসিংটা দেখে বেরোবার সময় এক কাপ চা টেস্টিংয়ের জন্য দিই। দেখে বলে বোধহয় প্রফেশনালিজম। চা মোটামুটি, আসলে দার্জিলিং ঠিক খাওয়ার পরে এইসব চা ভালো লাগে না। আর এই সামনেই হচ্ছে মার্চেন্ডাইজ কাউন্টার। এখানে চায়ের কাউন্টারের সঙ্গে সঙ্গে হ্যান্ডমেড চকলেটের কাউন্টারও কিন্তু আছে। এই যে ঢোকার সময় যে চকলেট প্রিপারেশন দেখাচ্ছিল, হ্যান্ডমেড চকলেট নিলাম। দেখা যাক টেস্ট করুন, সেটা তো বাড়ি গিয়ে যখন টেস্ট করবো তারপরেই বলতে পারবো। বাট এটা কিন্তু খুব নাম করা এখানকার কুটি। এই ছিল মোটামুটি আপনার টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। এখন এখান থেকে বেরিয়ে যাবো, এরপরে যাবো একটা স্পেশাল জায়গাতে, বাড়ি গিয়ে বলছি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলতে পারবেন? ছোটবেলায় আমরা ভূগোলে পড়েছিলাম, দোদাবেতা। সমুদ্রতল থেকে 8642 ফিট উপরে নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। আজকে আমার মোটামুটি শেষ সাইট সিন কিন্তু দোদাবেতাতে। এখন উটি শহরের মধ্যে যেভাবে মেঘ নেমে এসে পুরো শহরের ভেতরে মেঘ ঢুকে গেছে, আমি জানি না ওই ওপরে উঠে ওখানে কি অবস্থা। আমাকে আবার গরম জামা কাপড় পরতে হবে মনে হয়। এখান থেকে আর 3 থেকে 4 কিলোমিটার। এখন সময় প্রায় 4টে বেজে গেছে বোধহয়, ঘুরিয়ে পড়ে আসেনি।
চলুন ওখানে যাই, দেখি ওখানে কি পরিস্থিতি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতায় আপনাদের স্বাগত। এটাই আজকে আমার মোটামুটি ধরতে পারেন লাস্ট সাইট সিন। এখানে ভয়ঙ্কর ঠান্ডা, পেছনে দেখছেন পুরো মেঘ। সমুদ্রতল থেকে যেটা বললাম ৮,৬৪২ ফুট উপরে, যেখানে গাড়ি আপনাকে নামাবে সেখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, তাহলেই ভিউ পয়েন্টটা পেয়ে যাবেন। ভিউ পয়েন্টে ঢোকার জন্য পয়সা 10 টাকা টিকিট। যেখানে নামালো সেখান থেকে বেশি দূর না, আর বেশি খাড়াইও উঠতে হয় না, মোটামুটি প্লেন ল্যান্ডই। আকাশ পরিষ্কার থাকলে হয়তো ভিউটা ভালো হতো, সকালে যেরকম ওয়েদার ছিল। এখন যে অবস্থা, এ তো কিছুই দেখা যাচ্ছে না। তবুও দেখি চলুন সামনে যাই। ভিউ পয়েন্টে যখন এসছি, দেখা যাক কত দূর পর্যন্ত আমার ক্যামেরার লেন্স ক্যাপচার করতে পারে। আবহাওয়া পরিষ্কার থাকলে এই দোদাবেতা শৃঙ্গ থেকে বেশ কিছু ভিউ পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হল কামরাজ সাগর ড্যাম, উটি শহরের এরিয়াল ভিউ এবং তামিলনাড়ু এবং কর্ণাটক বর্ডার। কিন্তু সেদিনকার ওয়েদার যা ছিল, তাতে ভিউ পাওয়া তো দূরের কথা, 10 ফুট আগের জিনিসও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। দোদাবেতার এই পিকটি প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে মেন এন্ট্রান্স বন্ধ করে দেওয়া হয়। দোদাবেতা পিক থেকে হোটেলে ফেরার পথে রাস্তায় পড়েছিল রোজ গার্ডেন। এখানকার এন্ট্রি ফি 75 টাকা। যদিও আমি ভেতরে ঢুকিনি, তবে ফটোগ্রাফি করার ইচ্ছে থাকলে আপনারা টিকিট কেটে ভেতরে ঢুকতে পারেন। এইটা দিয়ে আজকের একদিনের সাইট সিন কিন্তু আপনারা এরমভাবে করতে পারেন। আমি কিন্তু এই যে প্যাকেজগুলো আপনাদের একদম সকালবেলা দেখিয়েছিলাম, যে আমাকে যে প্যাম্ফলেটটা দিয়েছিল, আমি কিন্তু কোনো একটা প্যাকেজ ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করিনি। আমি ওই প্যাকেজগুলো আমি সব দেখে নিই। আমি বললাম যে আমি এখানে যাবো, এখানে যাবো, এখানে যাবো, এখানে যাবো। একটা দুটো জায়গা আছে, ড্রাইভার সাহেব বললেন যে একদিনে ওটা সম্ভব নয়, তাহলে এই জায়গাগুলো বাদ হয়ে যাবে। তো ওইরকমভাবে কাস্টমাইজও কিন্তু আপনারা করে নিতে পারেন। অথবা আপনারা যদি একটা প্যাকেজ ধরে, কারণ দেখবেন ওই প্যাকেজগুলোর মধ্যে বেশ কিছু জিনিস কমন পেতে পারেন আপনারা। সেই জন্য আজকে যেগুলো আমি করলাম, এ দেখুন একদিনের মধ্যে আমি কিন্তু 70% কভার করে ফেলেছি। আর যে ছোটোখাটো অল্প স্বল্প জিনিসগুলো আছে, সেটা আরেকটা দিন যদি আপনারা উটিতে থাকেন, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 2 দিন হচ্ছে উটিতে এনাফ। এখন আমি হোটেলে যাব। রাত্রিবেলা উটিকে কেমন লাগে সেটা আপনাদের দেখাবো, কিন্তু আজকে চেষ্টা করবো, যদি আজকে ভীষণ ঠান্ডা, চেষ্টা করছি। সন্ধ্যের পর থেকে সেদিন উটি শহরে এত বৃষ্টি শুরু হয় যে আমি হোটেলের ঘর থেকে আর বেরোতে পারিনি। পরদিন সকালে ব্রেকফাস্ট করে যখন চেক আউট করছি, তখন হোটেলের সামনে পুরো ভিজে। গুড মর্নিং। গতকাল রাত্রে এমন বৃষ্টি হয়েছে, আমি হোটেল থেকে বেরোতেই পারিনি। আর আমার রুম থেকে না বাইরের কোনো ভিউ নেই। তো দুর্ভাগ্যবশত এবার আপনাদের নাইট ভিউটা উঠিয়ে দেখাতে পারলাম না। আজকে সকাল থেকেও আকাশের মুখ ভার, পুরো পুরো পাহাড়ের গা দিয়ে মেঘ নামছে। আর আমি হোটেল থেকে চেক আউট করে দিলাম। আমাকে এখান থেকে এবার যেতে হবে হচ্ছে বাস স্ট্যান্ড, একদম সামনে, এখানে দেখাও যাচ্ছে বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ড স্টেশন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। এটাই হোটেলটার বেস্ট পার্ট। চলুন আগে গিয়ে দেখি বাস। আমার ওই কেএসআরটিসির ঐরাবত, সেটাতেই যাবো। এখান থেকে 10টার সময় বাস ভায়া মাইসোর ব্যাঙ্গালোর পৌঁছবে। এবার আমার ট্যুর প্ল্যানটা কমপ্লিট করি আর একবার, লাস্ট টাইম। যারা এই রুটটা কভার করবেন, মানে পুরো সাইকেলটা কীভাবে কভার করবেন, কলকাতা থেকে ট্রেনে বা ফ্লাইটে চলে আসুন কোয়েম্বাটুর, পাওয়া যায়। আমি আমার ঈশা যোগা সেন্টারে ভিডিওতে দিয়ে রেখেছি কোন কোন ট্রেন আছে, আইআরসিটিসি থেকে বুক করতে পারেন। কোয়েম্বাটুরে এলে পরে একটা রাত থেকে যান কোয়েম্বাটুরে। আর যদি ঈশা যোগা সেন্টার আগের থেকে বুক করে পেয়ে যান তো ভালো। ঈশা যোগা সেন্টার স্টের ভিডিও আমার আসতে দেরি হবে, কারণ এপ্রিল মাসে আমি বুকিং পেয়েছি, কারণ ওটার খুব ডিমান্ড থাকে। এবারে আপনি একদিন থেকে নিলেন, ঈশা যোগা সেন্টার দেখে নিলেন। কোয়েম্বাটুরে কিন্তু বাকি যেগুলো দেখা আছে সেরকম বিশেষ কিছু ইম্পর্টেন্ট না। পরের দিন সকালবেলা উঠে, মানে সকালবেলা একদম আর্লি মর্নিং উঠে একটা ক্যাব বা একটা বাস ধরে চলে আসুন হচ্ছে কুন্নুর। কুন্নুর থেকে আপনি, সরি কুন্নুর নয়, হ্যাঁ কুন্নুর, আপনি প্রচুর বাস পেয়ে যাবেন বা ক্যাব বুক করে চলে আসতে পারেন। ওখান থেকে ডিস্টেন্স হলো মোটামুটি 60 কিলোমিটার, ঘন্টা 2 টাইম লাগবে। ওখান থেকে সকাল 7:45 এই ট্রেনটা পাবেন। তাছাড়াও কুন্নুর থেকে অনেক ট্রেন আছে, আপনারা দেখে নেবেন, অনেক ট্রেন আছে ওখান থেকে। নিয়ে চলে আসুন টয় ট্রেন ধরে উটি, তাহলে আপনার উটি টয় ট্রেনটাও কভার করা হয়ে গেল। ঠিক আছে, এবার উটিতে এসে আমি যেটা একদিনের সাইট সিন দেখালাম ওটা করতে পারেন। আর একটা দুটো ছোটোখাটো মেজরগুলো কিন্তু আমি কভার করে নিয়েছি। 4 ঘন্টা বাজছে, রবিবার তো আজকে। করে নিলেন,
তারপরে একদিন সকালবেলা এরকম একটা বাস ধরে বা ক্যাব ধরে যাই ধরে সোজা চলে আসুন মাইসোর। মাঝখানে বন্দিপুর আছে, আরও বেশ কিছু জায়গা আছে, বাট যেগুলো নট দ্যাট ইম্পর্টেন্ট। মানে পুরো রাস্তাটাই মাইসোর পর্যন্ত কিন্তু জঙ্গল, স্যাংচুয়ারি আর কি, বন্দিপুর স্যাংচুয়ারি। মাইসোরে যান, মাইসোরের কিন্তু পুরোটাই আমি কভার করে রেখেছি, মাইসোর শ্রীরঙ্গপট্টনা। সেটা করে ব্যাঙ্গালোর হয়ে আপনারা আবার কলকাতা ফিরে যেতে পারেন। এটা একটা কমপ্লিট ট্যুর প্যাকেজ কিন্তু। সকাল ঠিক 9:45 আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার ভলভো বাস উটির এসিটিসি সরকারি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। উটি থেকে মাইসোর আসতে সময় লাগে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা। রাস্তায় পড়বে মুদুমালাই এবং বন্দিপুর ফরেস্ট। কপাল ভালো থাকলে আপনারা হরিণের এবং হাতির দেখাও পেতে পারেন এই জঙ্গলে। আর এই হলো সেই বিখ্যাত মাইসোর প্যালেস, যার ভিডিও আমার এই চ্যানেলের অলরেডি আছে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, লিংক ওপরের আই বাটনে দেওয়া থাকলো। সময় এখন বেলা 3টে। আমি পৌঁছে গেছি মাইসোর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। মানে পুরো 5 ঘন্টা লাগলো মাইসোর, মানে উটির থেকে মাইসোর। এখান থেকে আরও ঘন্টা 2-3 তো লাগবেই, মানে 5টা সাড়ে 5টা আমি ঢুকবো গিয়ে ব্যাঙ্গালোরে। তাহলে এই সিরিজটা আমি এখানেই শেষ করি। এরপরে কোথায় যাব এখনও ঠিক করিনি, কিছু সাজেশন আছে। সেই জন্য আমি সাউথে আসার পর সবসময় আপনাদের জিজ্ঞেস করি আপনারা সাজেস্ট করুন কোথায় আপনারা দেখতে চান। আমি কিন্তু সেই সব জায়গাতেই ট্রাভেল করবো, সেই সব জায়গাগুলোই কভার করব। কিছু সাজেশন আছে, চেষ্টা করব অ্যাজ পার ফিজিবিলিটি সেগুলো কভার করা। আর যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডু নট ফরগেট টু ফলো মি ইন ইনস্টাগ্রাম, কারণ ইনস্টাগ্রামের স্টোরি কিন্তু অলরেডি আজকের ডেটে এসে গেছে এবং ট্রাভেল আপডেটও থাকবে। এর পরবর্তী সিরিজ নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ট্রাভেলিং।